বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে আমার রাবিয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার ইমেল আইডি rabea.shiuli@gmail.com। তোমরা এই ইমেল আইডিতে যে কোনো সময় যে কোনো সমস্যার কারণে আমার কাছে আম, তোমরা ইমেল করতে পারো। তাছাড়া তোমাদের সবার কাছে আমার ফোন নাম্বার আছে। তোমরা আমাকে সেখানে ফোন করেও তোমাদের সমস্যার কথা জানাতে পারো। আর আমার ক্লাসগুলো যদি একত্রে তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার যে অন তোমার ইউটিউব চ্যানেল আছে রাবেয়াস অনলাইন ক্লাস, সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে তোমরা সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবে। আজ যাদের জন্য আমার আজকের ক্লাসটি আমি তৈরি করেছি তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী। আমি তোমাদের আজকে পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে তৃতীয় পত্র আছে, সেই তৃতীয় পত্র নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তৃতীয় পত্রের শিরোনাম হলো হিস্ট্রি অব দ্য মুসলিমস ইন ইন্ডিয়া 1712 টু 1526 এডি, অর্থাৎ ভারতে মুসলমানদের ইতিহাস 712 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই হলো তোমাদের তৃতীয় পত্রের শিরোনাম। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের তোমরা জানো যে তোমাদের মানে আগামী মাসের প্রথম দিকেই তোমাদের জন্য আয়োজন করা হয়েছে রামপাল মহাবিদ্যালয় থেকে যে প্রথম ইনকোর্স পরীক্ষা, যা অনলাইনে সম্পন্ন হবে। তো সেই প্রথম যে ইনকোর্স পরীক্ষা হবে সেই ইনকোর্স পরীক্ষাকে সামনে রেখে আম, তোমাদের যে সাজেশনটা দেওয়া হবে সেই সাজেশনের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটি আমি সাজিয়েছি। তো তাহলে চলো আজকের ক্লাসে প্রবেশ করি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো সংক্ষিপ্ত প্রশ্ন। আজকে আমি তোমাদের এখানে 7 নম্বর থেকে শুরু করব। এর আগে মানে আমার যে পূর্বের ক্লাসটি ছিল সেই পূর্বের ক্লাসে আমি এর পূর্বের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই আজ আমি বাকি অংশ আলোচনা করছি। দেখো এখানে আমি প্রথমেই যে প্রশ্নটা দিয়েছি সেটা হলো 40 চক্র বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। সুলতান ইলতুৎমিশের সময়কালে, অর্থাৎ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত, বলা হয়ে থাকে 40 জন প্রভাবশালী ও সুযোগ্য ক্রীতদাস নিয়ে গঠিত হয়েছিল একটি সংগঠন, যেই সংগঠনকে ইতিহাসে 40 চক্র বলা হয়ে থাকে। সুলতান ইলতুৎমিশের সময়ে 40 জন ক্রীতদাসকে নিয়ে তোমার যে সংগঠনটি গঠিত হয়েছিল সেটার একটা নামও ছিল, সেটা হলো বন্দেগান ই চেহেলগান। অর্থাৎ 40 চক্রের অপর নাম হলো বন্দেগান ই চেহেলগান। এটি একটি সংগঠন, এটি 40 চক্র নামেও পরিচিত। ইলতুৎমিশের সময় তারা শাসন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সুলতান ইলতুৎমিশ কে ছিলেন। দেখো, সুলতান ইলতুৎমিশ ছিলেন মামলুক বংশ বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আমরা জানি যে কুতুবউদ্দিন আইবেক ছিলেন মামলুক বংশের প্রতিষ্ঠাতা,
তবে এর প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে বলা হয় তিনি হলেন সুলতান ইলতুৎমিশ। তো এই সুলতান ইলতুৎমিশের সময়কালে তারা শাসনকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার মৃত্যুর পর ৪০ চক্রের দৌরাত্ম্য এবং তোমার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ফলে প্রশাসনে তোমার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আর এই বিশৃঙ্খলা পরবর্তীতে তাদের মানে এই যে দাস বংশ, সেই দাস বংশের ভিতকে খুব দুর্বল করে দিয়েছিল। যে কারণে দেখো এই যে ৪০ চক্র যাদের বলা হয়, এরা সুলতান ইলতুৎমিশ যখন মারা গিয়েছিল, মানে তার মৃত্যুর পর তার কন্যা সুলতানা রাজিয়া যখন রাজ্য ক্ষমতায় আরোহণ করেছিলেন বা সিংহাসন লাভ করেছিলেন, তখন এই ৪০ চক্রের সদস্যরা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছিল। শুধু তাই নয়, পরবর্তী যত শাসক তোমার দিল্লির সিংহাসনে বসেছিল, মানে মামলুক বংশের সিংহাসনে বসেছিল, তাদের সময়ে তারা সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। অতঃপর সুলতান গিয়াসুদ্দিন বলবন যখন রাজ্য ক্ষমতা গ্রহণ করেছিলেন, অর্থাৎ মামলুক বংশের বা দাস বংশের রাজা হয়েছিলেন, বা রাজা বললে আসলে ভুল হবে, এটা তো সুলতানি আমল। আসলে এই সময় যে রাজা হতেন তাকে বলা হতো সুলতান। হ্যাঁ, তো সুলতান গিয়াসুদ্দিন বলবন যখন রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, তখন তিনি এই যে সাম্রাজ্যের বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার যে মূল কারণ, সে কারণ খুঁজে বের করেছিলেন। এবং সে সকল কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ ছিল এই ৪০ চক্রের যে ক্ষমতা, সেই বা প্রাধান্য, সাম্রাজ্যে যে তাদের একটা প্রাধান্যতা ছিল, সেই প্রাধান্যতাটাকে দায়ী করেছিলেন কে? গিয়াসুদ্দিন বলবন। এবং সুলতান গিয়াসুদ্দিন বলবন এই যে চিন্তা করেছিলেন যে এই যে তোমার সাম্রাজ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং প্রাধান্য বজায় রাখার চেষ্টা করে, তাদেরকে দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে। যে কারণে তিনি এই ৪০ চক্রের বিরুদ্ধে কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তবে একটা কথা না বললেই নয়, আমি যার কথা বললাম যে ৪০ চক্রের মানে পতনের জন্য আহ, দায়ী ছিলেন সুলতান গিয়াসুদ্দিন বলবন, সে সুলতান গিয়াসুদ্দিন বলবনও কিন্তু এক সময়ে এই ৪০ চক্রের একজন সদস্য ছিলেন। যে কারণে তিনি ৪০ চক্রের আসলে দুষ্টতা বা তোমার যে তাদের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা, সেই সকল কারণগুলো সম্পর্কে তিনি কিন্তু অবগত ছিলেন। ইলতুৎমিশের মৃত্যুর পর মূলত দুর্বল উত্তরাধিকারীদের যুগে রাজ্য শাসন, রাজনীতি এবং অর্থনীতিতে এরা সর্বা হয়ে উঠেছিল। তাই সুলতান বলবন এদের অশুভ প্রভাব বলয় সম্পর্কে তোমার সচেতন হয়েছিলেন এবং এদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সুলতান গিয়াসুদ্দিন বলবন যখন রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, তখন তিনি আহ, উপলব্ধি করেছিলেন যে সালতানাতের মর্যাদা যদি পুনঃপ্রতিষ্ঠা করা না হয় বা নিজের ক্ষমতা ও নিরাপত্তাকে সুসংহত করার জন্য তুর্কি অভিজাত ৪০ চক্রের ক্ষমতা নাশ করা না হয়, তাহলে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। যে কারণে তিনি এই ৪০ চক্রের প্রাধান্য হ্রাস করার জন্য মূলত পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আর তাদেরকে মানে ৪০ চক্রের যে সদস্য ছিল, সে সকল সদস্যদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি কি করেছিলেন দেখো, তিনি করেছেন, অর্থাৎ সুলতান গিয়াসুদ্দিন বলবন
যে নিম্নপদস্থ তুর্কি ছিল, সেই নিম্নপদস্থ তুর্কিদের উচ্চ পদে নিয়োগ করে অভিজাত 40 চক্রের সমমর্যাদা ভুক্ত করেছিলেন। সামান্য অপরাধে তাদেরকে দেয়া হতো কঠোর শাস্তি, তাও আবার জনসম্মুখে। কে করেছিলেন? সুলতান গিয়াসুদ্দিন বলবন। বিশেষ সুলতান গিয়াসুদ্দিন বলবনের আগে, অর্থাৎ তোমার সুলতান ইলতুৎমিশের সময়, ইলতুৎমিশের মৃত্যুর পর থেকে মূলত তোমার সাম্রাজ্যের যে বিশেষ বিশেষ সুবিধাগুলো ছিল, সে সকল সুযোগ সুবিধাগুলো এই 40 চক্র বা বন্দেগানি চেহেলগানের যারা সদস্য ছিল তারাই ভোগ করত। তাই সুলতান গিয়াসুদ্দিন বলবন তাদের এই বিশেষ সুযোগ সুবিধা এবং কোনো কোনো ক্ষেত্রে যে জায়গির দেওয়ার প্রথা ছিল, সেই প্রথাগুলো বাতিল করেছিলেন। মূলত এই সকল প্রথা এবং যে সুযোগ সুবিধা, আম, সেই সুযোগ সুবিধা এবং জায়গির প্রথা, এই জায়গির প্রথা বাতিলের মাধ্যমেই মূলত এই 40 চক্রের ক্ষমতাকে একদম দুর্বল করে দিয়েছিল। যার ফলে আম, সুলতান গিয়াসুদ্দিন বলবন আম, এই 40 চক্রকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। তাহলে এই ছিল আমাদের 40 চক্র বা বন্দেগানি চেহেলগান। তাহলে এক কথায় যদি আমরা বলি, 40 চক্র অপর নাম হলো বন্দেগানি চেহেলগান। পরীক্ষায় তোমাদের থাকতে পারে যে 40 চক্র বলতে কি বুঝো, আবার তোমাদের থাকতেও পারে যে বন্দেগানি চেহেলগান বলতে কি বুঝো। উত্তর ঠিক একটাই হবে। তাহলে এক কথায় আমরা বলবো 40 চক্র বা বন্দেগানি চেহেলগান হলো একটি সংগঠন যা আহ, বা দাসদের সংগঠন, যেটা গড়ে উঠেছিল আম, দিল্লির মামলুক বংশ বা দাস বংশের প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে। পরবর্তী সময়ে তারা দিল্লি সালতানাতের আহ, আহ, মানে সুলতান ইলতুৎমিশের যে দুর্বল উত্তরাধিকারীগণ ছিলেন, তাদের দুর্বলতার সুযোগে আসলে সাম্রাজ্যের সর্বেসর্বা অবস্থানে চলে গিয়েছিল এই 40 চক্র বা বন্দেগানি চেহেলগান। পরবর্তী সময়ে সুলতান গিয়াসুদ্দিন বলবন যখন রাজ্য ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন, তখন তাদের সকল সুযোগ সুবিধা এবং জায়গির পথা সহ, মানে সকল সুযোগ সুবিধা এবং জায়গির পথা তো ছিলই, এগুলো বাদেও তাদের যে উচ্চ স্থানে যে একটা উচ্চ স্থানে বা উচ্চ পদে এদের যে মানে নিয়োগ দেওয়া হতো, সেটা সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিলেন। এবং তাদেরকে মূলত প্রথমে কি করেছিল, দুর্বল করে দিয়েছিলেন। পরবর্তী সময় তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে সম্পূর্ণভাবে প্রতিহত করেছিলেন। এর ফলে 40 চক্র তোমার একেবারে দুর্বল হয়ে যায়। পরবর্তী সময়ে আর এরা বেশি সাম্রাজ্যে প্রাধান্য বিস্তার করতে পারেনি। তাহলে বন্দেগানি চেহেলগান বা 40 চক্র প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান ইলতুৎমিশ। আর এই 40 চক্র বা তোমাদের যে বন্দেগানি চেহেলগানের যে পতনের জন্য আহ, যাকে দায়ী করা হয় সে হলেন গিয়াসুদ্দিন বলবন, অর্থাৎ সুলতান গিয়াসুদ্দিন বলবন। ঠিক আছে। তার পরের প্রশ্ন হলো সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়ার পরিচয় দাও। এক কথায় যদি আমরা বলি, সুলতানা রাজিয়া ছিলেন প্রথম মুসলিম সুলতান, আসলে প্রথম মুসলিম নারী সুলতান বা মহিলা সুলতান, যাকে আসলে অনেক সময় সুলতানও বলা হয়ে থাকে, আবার সুলতানাও বলা হয়ে থাকে। তিনি যেহেতু একজন মহিলা ছিলেন, যে কারণে অনেক সময় তার নামের আগে সুলতানের পরিবর্তে সুলতানা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলো আমরা জেনে নেই সুলতানা রাজিয়ার ডিটেলস। সুলতানা রাজিয়া কে ছিলেন? সুলতানা রাজিয়া ছিলেন মামলুক বংশের বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশের কন্যা, যিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন এবং ইতিহাসে প্রথম মুসলিম নারী সুলতান বা সুলতানা ছিলেন সুলতানা রাজিয়া। মূলত তিনি একজন সুযোগ্য এবং বুদ্ধিমতী কন্যা ছিলেন ইলতুৎমিশের, যে কারণে সুলতান ইলতুৎমিশ তাকে
দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন। তিনি যে সময় দিল্লির সিংহাসনে বসেছিলেন সে সময়টা হলো 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর রাজ্যের অভিজাতবর্গ ও আমির ওমরাগণ রাজিয়ার আইনসঙ্গত যে উত্তরাধিকারকে অস্বীকার অস্বীকার করেছিল এবং ইলতুৎমিশের যে পুত্র ছিল সেই পুত্রের নাম ছিল রুকনুদ্দিন ফিরোজ, সেই রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়েছিলেন। ফিরোজ ছিল একজন অকর্মণ্য ও ইন্দ্রিয় পরায়ণ, যে কারণে আম, পরবর্তী সময়ে আম, মানে যে ফিরোজ ফিরোজ শাহের যে কুশাসন সেই কুশাসনের অচিরে রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং প্রবল গণ অসন্তোষ সৃষ্টি হয়েছিল। ফলে পরবর্তী সময় এই সুলতান ফিরোজ আহ, যিনি ছিলেন ইলতুৎমিশের পুত্র, মূলত সুলতানা রাজিয়াকে তার পিতাই এখানে উত্তরাধিকারী নির্বাচন করে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পর আমার সিংহাসনে অধিষ্ঠিত হবেন আমার কন্যা সুলতানা রাজিয়া। তখন কিন্তু সুলতানা ছিলেন না, মানে রাজিয়া ছিলেন। তো আম, যখন আর কি আম, তার বাবা অর্থাৎ সুলতান ইলতুৎমিশের মৃত্যু হয়, তখন সাম্রাজ্যের যে মানে অভিজাত শ্রেণী ছিল, মূলত 40 চক্রের যারা সদস্য ছিল তারা, তারপর আমির ওমর মানে ওমরা যারা যারা আর কি তোমার একজন নারীকে সুলতান হিসেবে দেখতে চায়নি, তারা আসলে বিরোধিতা করেছিল এবং আম, সুলতানা রাজিয়ার পরিবর্তে আহ, ইলতুৎমিশের যে পুত্র ছিল ফিরোজ, সেই রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়েছিলেন। কিন্তু আম, সুলতান ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিন ফিরোজ শাহ একজন অকর্মণ্য লোক ছিলেন এবং তার যে কুশাসন ছিল সেই কুশাসনের ফলে অতি অল্প সময়ের মধ্যেই তার শাসন ব্যবস্থার কি হয়ে যায়, পতন হয়ে যায়। এবং তার সেই যে কুশাসন, সেই কুশাসন কে তোমার কুশাসনের উপর যে তোমার একটা গণ অসন্তোষের সৃষ্টি হয়েছিল, সেই অসন্তোষের মধ্যেই তোমার সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর তিনি কি করেছিলেন? তিনি এ সকল বিদ্রোহীদেরকে দমন করেছিলেন কঠোর হস্তে এবং 40 চক্র যারা সাম্রাজ্যে প্রাধান্য বিস্তার করত তাদেরকেও আহ, মানে অনেকটা আহ, মানে তাদের যে প্রাধান্য ছিল সেই প্রাধান্যটাকেও তিনি খর্ব করার চেষ্টা করেছিলেন। তাহলে সংক্ষেপে আমরা একটু জেনে নেই সুলতানা রাজিয়া যখন সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন তখন তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সুলতানা রাজিয়া কৌশলে বিদ্রোহী শাসনকর্তা ও অভিজাতদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছিলেন। বিভেদ সৃষ্টি করে তাদেরকে দুর্বল করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ওই সময় তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন জুনাইদি, সেই জুনাইদি সহ অন্যান্য বিদ্রোহীদেরকে পরাস্ত করেছিলেন। নুরুদ্দিন নামে একজন তুর্কির নেতৃত্বে কারামতিয়া এবং মুলাহিদ নামক যে সম্প্রদায় ছিল, সে সকল সম্প্রদায় বিদ্রোহ আহ, করেছিল। সে সকল বিদ্রোহীদেরকে তিনি কঠোরভাবে দমন করেছিলেন। নিজ ক্ষমতাকে শঙ্কামুক্ত ও স্থিতিশীল করে সুলতান রাজিয়া প্রশাসনকে পুনর্গঠন করে তিনি তার যে রাজ্য ছিল সেই রাজ্যের সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করেছিলেন। খাজা মুহাজ্জাবউদ্দিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং সাইফুদ্দিন আইবেককে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কবির খানকে লাহোরের শাসনকর্তা পদে নিয়োগ দিয়েছিলেন। লখনৌতির শাসনকর্তা মালিক তুগরিল তুখান সুলতানের সার্বভৌমত্ব মেনে নিয়ে রাজপ্রতিনিধির মর্যাদা লাভ করেছিলেন। অন্যদিকে হিন্দু খান উচের এবং মালিক আইতাগিন বাদাউনের শাসনকর্তার পদ লাভ করেছিলেন। এর ফলে
লাখনৌতি থেকে দেবল এবং দামরিলা পর্যন্ত সুলতানা রাজিয়া সার্বভৌমত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি আসলে যখন সিংহাসনে বসেছিলেন, তখন যে রাজ্যটা পেয়েছিলেন তিনি অতি অল্প সময়ে সেই যে বিশৃঙ্খল এবং বিদ্রোহে পরিপূর্ণ একটি রাজ্য হাতে পেয়েছিলেন, সেই রাজ্যের বিশৃঙ্খল পরিবেশ দূর করার চেষ্টা করেছিলেন এবং সে সকল বিদ্রোহীদেরকে কঠোরভাবে প্রতিহত করেছিলেন। শুধু তাই নয়, তিনি প্রশাসনকেও একটি শক্তিশালী আহ, পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছিলেন। যেহেতু তিনি একজন নারী ছিলেন, সেহেতু তার অনেক শত্রু তখন ছিল। অনেকেই তাকে সুলতান হিসেবে গ্রহণ করতে পারেনি, যে কারণে মূলত তার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হয়েছিল। আর এই সকল ষড়যন্ত্রে যারা ইন্ধন দিয়েছিলেন তারা হলেন অভিজাত শ্রেণী এবং যে 40 চক্র বা বন্দেগানে চেহেলগানের সদস্য যারা ছিলেন, মূলত তারাই। তাহলে আমরা বলতে পারি যে ভারতের মুসলিম শাসনের ইতিহাসে সুলতান রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম ও একমাত্র মহিলা। সালতানাতের এক সংকটকালে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন এবং 3 বছর 6 মাস 6 দিন তিনি রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন এবং অসাধারণ প্রতিভাশালিনী একজন নারী। প্রচলিত মুদ্রায় তিনি নিজেকে উম্মাদ উল নিসওয়ান, অর্থাৎ নারীদের মধ্যে বিশিষ্ট বলে নিজেকে উল্লেখ করেছিলেন। যাই হোক, কিন্তু আহ, আহ, এখন যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন, তাই আর সুলতানা রাজিয়া সম্পর্কে বিশেষ আলোচনা করব না। তোমরা বাকি অংশ আহ, তোমাদের যে টেক্সট বুক আছে সেখান থেকে বের করে সেটা সুন্দর করে উত্তর করবে, ঠিক আছে? তারপর দেখো, যে 9 নম্বর প্রশ্ন, সেটা বলা হয়েছে যে দাস বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে লিখো। মূলত দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবেক, সেটা তোমরা জানো। এখন কুতুবুদ্দিন আইবেক আসলে কিভাবে তোমার দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন সেটা আমরা একটু জেনে নিই, হ্যাঁ। দেখো, ভারতের দাস বংশ বা দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবেক। আইবেকের আদি নিবাস ছিল তুর্কিস্তানে। তার নামের সাথে যুক্ত হয়েছে আইবেক, যে শব্দটির আহ, যৌক্তিকতা প্রসঙ্গে পণ্ডিত মহলে মতানৈক্য রয়েছে। আইবেক শব্দের অর্থ বলা হয়ে থাকে চন্দ্র দেবতা। চন্দ্রগ্রহণকালে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলেই আসলে তাকে আইবেক বলা হয়ে থাকে। কুতুবুদ্দিন আইবেক কে ছিলেন? কুতুবুদ্দিন আইবেক ছিলেন আম, তোমার যে ছিল মোহাম্মদ বিন না, মুইজুদ্দিন মোহাম্মদ গুরি, যিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে চৌহান বংশের যে রাজা ছিলেন, সেই চৌহান বংশের যে রাজপুত নেতা বা রাজপুত বা রাজা ছিলেন তোমার পৃথ্বীরাজ চৌহান। সেই তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের বাহিনীকে পরাজিত করেছিলেন এবং ভারতে একটি স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তো এই যে মুইজুদ্দিন মোহাম্মদ বিন শামস বা মুইজুদ্দিন মোহাম্মদ গুরি, এই মুহাম্মদ গুরির একজন প্রতিনিধি ছিলেন সুলতান আম, কুতুবুদ্দিন আইবেক। দেখো, যদি সুলতান বলি এই সময় তাহলে ভুল হবে। তাহলে আমাকে বলতে হবে যে মুহাম্মদ গুরির একজন ক্রীতদাস ছিলেন কুতুবুদ্দিন আইবেক, যিনি পরবর্তী সময়ে আহ, মানে এই যখন তরানের দ্বিতীয় যুদ্ধে মুসলিম বাহিনী জয়লাভ করে, তখন মুহাম্মদ গুরি এই ইলতুৎমিশের উপর ভারত তার বিজিত যে রাজ্য, সেই রাজ্যটির দায়িত্বভার দিয়ে 1192 খ্রিস্টাব্দে নিজ দেশে চলে যান। তখন থেকে মূলত এই কুতুবুদ্দিন আইবেক এই ভারতেই তোমার অবস্থান করেছিলেন, যে কারণে তার যে শাসনকাল, সেই শাসনকালকে দুটি পর্বে ভাগ করা হয়ে থাকে। প্রথম পর্ব ভাগ করা হয়ে থাকে 1192 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত।
কেননা এই 1206 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি আহ, স্বাধীন সুলতান না হয়েও মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে ভারত শাসন করেছিলেন এবং রাজ্য বিস্তারে নিজেকে নিয়োজিত করেছিলেন। মুহাম্মদ ঘুরির যোগ্য ও বিশ্বস্ত একজন প্রতিনিধি ও সেনাপতি হিসেবে এ সময় তিনি মিরাট, হামসি, দিল্লি, কোহিল ও রণথম্বর নামক যে জায়গাগুলো ছিল সেগুলো দখল করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া মুহাম্মদ ঘুরির একজন সহযোগী হিসেবে তিনি কনৌজ অধিকারে ভূমিকা রেখেছিলেন। গুজরাট, বারাণসী, কালিঞ্জর, বদাউন নামক অনেক মানে স্থান আসলে তার প্রধানত হয়েছিলেন। এই কুতুবউদ্দিন আইবেকের নির্দেশেই তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি বাংলা ও বিহারে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, দেখো সুলতান মুহাম্মদ ঘুরির আহ অপুত্রক অবস্থা, মানে তার কোনো সুলতান মুহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান ছিল না, যে কারণে তার আহ, মৃত্যুর পরে আসলে কে হবে তার সালতানাত, মানে তার স্থলের মানে কে তোমার রাজা হবেন সেটা আসলে নির্ধারণ করা হয়নি। এমত অবস্থায় তার যে প্রতিনিধিরা ছিল সেই প্রতিনিধিদের মধ্যে তাজউদ্দিন ইয়ালদুস ছিলেন একজন, যিনি কেরমানের শাসনকর্তা হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন। উচ নামক একটি জায়গা ছিল, সেই উচের শাসনকর্তা হয়েছিলেন নাসিরউদ্দিন কুবাচা এবং কুতুবউদ্দিন আইবেক আহ তোমার এই যে তার যে অঞ্চলটা ছিল যেখানে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন ভারতবর্ষে, সেই জায়গাতে তিনি অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক সার্বভৌমত্ব ক্ষমতা দখলে তৎপর হয়ে পড়েছিলেন। এই তিনজনের মধ্যে কুতুবউদ্দিন আইবেক ছিলেন সবচেয়ে যোগ্যতা সম্পন্ন এবং মোহাম্মদ ঘুরির সবচেয়ে বিশ্বস্ত ও অনুগত। মোহাম্মদ ঘুরি তার জীবদ্দশাতেই কুতুবউদ্দিন আইবেককে ভারতের বিজিত অঞ্চলের রাজপ্রতিনিধি নিয়োগ করেছিলেন এবং মালিক উপাধি দিয়েছিলেন। যাই হোক, মুহাম্মদ ঘুরির মৃত্যুর 3 মাস পর 1206 খ্রিস্টাব্দের 24 জুন লাহোরে আনুষ্ঠানিকভাবে ভারতে মুসলিম রাজ্যের সুলতান হিসেবে কুতুবউদ্দিন আইবেক ক্ষমতা গ্রহণ করেন। মোহাম্মদ ঘুরির উত্তরাধিকারী সুলতান গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে রাজদণ্ড প্রদান ও সুলতান উপাধিতে ভূষিত করেছিলেন। মোহাম্মদ ঘুরির মোহাম্মদ ঘুরির একজন ক্রীতদাস ছিলেন এই কুতুবউদ্দিন আইবেক। তো মোহাম্মদ ঘুরি যখন মানে আহ, তাকে রাজপ্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছিলেন, তখনই তাকে যে একটা লেটার অফ মেনুমিশনস, যেটাকে বলা হয় দাসত্ব মুক্তির সনদ, সেই সনদ দান করেছিলেন। তারপরও এর মধ্যে দিয়ে ভারতে স্বাধীন দিল্লি সালতানাত আহ, তোমার দাস বংশ বা প্রাথমিক যুগের তুর্কি শাসনের আহ, বা প্রাথমিক যুগের তুর্কি শাসন হিসেবেই পরিচিত। কেননা দেখো যে ভারতের যে দিল্লি সালতানাত, ভারতে যে স্বাধীন দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিলেন তা হয়েছিলেন এই কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে। তো এই কুতুবউদ্দিন আইবেক কর্তৃক যে আহ, শাসন শুরু হলো, যা দিল্লি সালতানাতের সূচনা হলো, সেই দিল্লি সালতানাতের প্রথম যে রাজবংশ শাসন করেছিলেন তা ইতিহাসে বলা হয়ে থাকে যে দাস বংশ। হ্যাঁ, কারণ কি, কুতুবউদ্দিন আইবেক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন দাস। যদিও তিনি দাসত্ব মুক্তির সনদ লাভ করেছিলেন, তারপরও তার প্রতিষ্ঠিত এই বংশকে বলা হয়ে থাকে দাস বংশ। তারপরে যে প্রশ্নটা সেটা হলো ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলতে কি বুঝো? ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি শব্দের অর্থ হলো রক্তপাত ও কঠোর নীতি। এই নীতিটি গ্রহণ করেছিলেন সুলতানি আমলের প্রথম যে রাজবংশ ছিল অর্থাৎ মামলুক বা দাস বংশের একজন সুলতান, যিনি ইতিহাসে আহ, গিয়াসুদ্দিন বলবন নামে পরিচিত। সেই গিয়াসুদ্দিন বলবন আহ, তার রাজ্য সিংহাসন আরোহণ করার পর আম, রাজ্যের যে মর্যাদা বা রাজার যে অবস্থান বা মর্যাদা ছিল সেটাকে পুনরুদ্ধার করার জন্য কিছু নীতি গ্রহণ করেছিলেন।
সেই নীতিগুলো আসলে তিনি শুধু গ্রহণই করেননি, সেগুলো সেই নীতিগুলোকে কঠোর হস্তে আ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন এবং সেগুলোর যদি আমরা বলতে যাই যে সেগুলো আসলে কেমন ছিল, সেগুলো আসলে আ খুবই কঠোর নীতি ছিল। যে কারণে আম এই নীতিটাকে বলা হয়ে থাকে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। আচ্ছা, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। হ্যাঁ, রক্তপাত। আসলে রক্তপাত হয়েছিল মানে যারা আসলে যাদের উপর এই নীতিগুলো প্রয়োগ করেছিলেন, তারা যদি সেই নীতিগুলো মানতে রাজি না হতো, তাহলে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করতেন। এমনকি তাদেরকে বিভিন্ন শাস্তিও দেওয়া হতো। যে কারণে তার যে এই নীতি, কঠোর নীতি, সেই কঠোর নীতিগুলোকে বলা হয়ে থাকে যে রক্তপাত ও কঠোর নীতি। তাহলে চলো আমরা এই নীতি সম্পর্কে একটু জেনে নিই। দেখো, গিয়াসুদ্দিন বলবন যখন মানে সিংহাসন মানে তার যে রাজদরবারে যখন তার পদচারণা শুরু হয়েছিলেন, তখন কিন্তু তিনি একজন সামান্য ক্রীতদাস ছিলেন। সেই ক্রীতদাস হিসেবেই কিন্তু জীবনের শুরু করেছিলেন, কিন্তু নিজ প্রতিভা ও যোগ্যতা বলে তিনি ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিলেন। ত্রয়োদশ শতকের দ্বিতীয়ার্ধে দিল্লি সালতানাতের ঝঞ্ঝা ও বিক্ষিপ্ত অবনতিশীল পরিস্থিতিতে তিনি ক্ষমতা গ্রহণ করে আম, দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করার পর আহ, দেখতে পেলেন যে অভ্যন্তরীণ নৈরাজ্য, বিদ্রোহ ও বিশৃঙ্খলা আসলে সমগ্র রাজ্যের মধ্যেই তোমার বিরাজ করত। তখন তিনি এই সকল অভ্যন্তরীণ নৈরাজ্য, বিদ্রোহ ও বিশৃঙ্খলা দমন করে সুলতান বলবন দেখো সুলতান বলবন আহ সরি, বিমান যাচ্ছিল, শব্দ সৃষ্টি হচ্ছিল, তাই আমি রেকর্ডিংটা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, দেখো যে যখন অভ্যন্তরীণ নৈরাজ্য, বিদ্রোহ ও বিশৃঙ্খলা আহ, মধ্যে দিয়ে সুলতান বলবন সিংহাসনে আরোহণ করেছিলেন, তখন বলা হয়ে থাকে যে তুর্কি যে সালতানাত ছিল, সেটাকে বলা হয়ে থাকে যে শিশু তুর্কি সালতানাত। এই শিশু তুর্কি সালতানাতের সংহতি বিধান করেছিলেন এবং একে তিনি নবজীবন দান করেছিলেন। নিজস্ব রাজতান্ত্রিক কিছু আদর্শ ছিল, সেই আদর্শগুলো বাস্তবায়ন করে সালতানাতের যে লুপ্ত মানে হারিয়ে যাওয়া যে গৌরব ছিল, সেই গৌরবগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করেছেন এবং সুলতানের যে মর্যাদা ছিল পূর্বের মতো, সেই পূর্বের মর্যাদা তিনি পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি পারস্যের যে রাজদরবার ছিল, সেই রাজদরবারের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং সেই পারস্যের রাজদরবারের অনুকরণে কিছু রীতি ও ঐতিহ্য তিনি অনুসরণ করে রাজদরবারের যে জৌলুস ছিল, সেই জৌলুস ও চাকচিক্য বৃদ্ধির মাধ্যমে এক তোমার নতুন সালতানাতের সূচনা করেছিলেন। মূলত এর প্রতি জনগণের যে একটা ভয় মিশ্রিত আনুগত্য বোধ ছিল, সেটা তিনি নিশ্চিত করেছিলেন। তিনি বিচ্ছিন্নতাবাদ নির্মূল করেছিলেন এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সুলতান অত্যন্ত কঠোর ও নির্দয় নীতিগুলো গ্রহণ করেছিলেন। তিনি আসলে এই যে নীতিগুলো, এই নীতিগুলো শুধু গ্রহণ করেই চুপচাপ বসে থাকেননি। তিনি এই নীতিগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মূলত তার এই নীতিগুলোই ইতিহাসে রক্তপাত ও কঠোর নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নামে পরিচিত। এই নীতি অনেক সময় বর্বরতার নামান্তর ছিল, সেটার কিন্তু কোনো সন্দেহ নেই। তবে তখনকার দিল্লি সালতানাতে যে বিরাজমান পরিস্থিতি ছিল বা বিরাজমান বাস্তবতার নিরিখে তা ছিল অপরিহার্য। যদি সুলতান গিয়াসুদ্দিন বলবন এই কঠোর নীতি গ্রহণ না করতেন এবং নিজে নির্দয় না হতেন, তাহলে হয়তো তোমার দিল্লি সালতানাত যে মামলুক বংশের যে শাসনকাল, সেই শাসনকাল অনেক আগেই কি পতনের শেষ সীমায় চলে যেত। যে কারণে
মূলত তিনি যখন রাজ্য ক্ষমতায় গ্রহণ করেছিলেন এবং রাজ্য ক্ষমতা গ্রহণ করে আহ, বিভিন্ন কঠোর নীতিগুলো গ্রহণ করেছিলেন, তখন আবার দিল্লি সালতানাতটা একটা ধীর ভীতির মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, যে কারণে আহ, ইতিহাসে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, অর্থাৎ সুলতান গিয়াসুদ্দিন বলবনের রক্তপাত ও কঠোর নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজ আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার কথা হবে, হয়তো অন্য কোনো টপিক নিয়ে। ততদিন তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, বেশি বেশি করে স্টাডি করো। আল্লাহ হাফেজ।